এখন যাওয়ার আগে সংবিধান খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সংবিধান সম্পর্কে আমরা জানবো। আমাদের এখানে চারটি অপশন থেকে একটি সঠিক অপশন, যেটি আমরা সেই সঠিক উত্তরটি আমরা বেছে নিব। আমার প্রিয় শিক্ষার্থীরা অলরেডি এখানে বেছে নিয়েছেন। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করছি সঠিক উত্তর আমি প্রত্যাশা করব। মোস্তাফিজুর রহমান একের গ, রাইট। তো আমরা সঠিক উত্তর পেয়ে গেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধানের যে নামটি সেটি আমরা জানি, আমরা শিখব। সংবিধান, বাংলাদেশের সংবিধান বলা আছে এখানে। সংবিধানের যে নাম, অফিসিয়াল নাম বা সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আমি সংক্ষেপে লিখলাম, কেমন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আমরা কোএক্সিস্টেন্স করে অর্থাৎ রিলেট করে বহুমাত্রিক জ্ঞান এখানে শিখব। সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয় আমরা জানব। পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সে সকল প্রশ্নও আমি এখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সংবিধানের পাশাপাশি বহুমাত্রিক যে জ্ঞান, সে জ্ঞান এখান থেকে লাভ করবে এবং এই এডিটোরিয়াল পেজের সঙ্গে, প্ল্যাটফর্মের সঙ্গে যারা থাকবে, আশা করি তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেখানে পৌঁছাতে পারবে। আর কোনো কথা নয়, আমরা জানলাম সংবিধানের যে নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ আছে 153টি। মোট সর্গ, ভাগ বা অধ্যায় ইতোমধ্যে আমরা জেনেছি কয়টি? 11টি। মোট তফসিল 7টি। মোট তফসিল হলো 7টি। সংবিধানের মোট বৈশিষ্ট্য 12টি। মোট বৈশিষ্ট্য 12টি। এই যে বিষয়গুলো আমরা জানলাম, প্রত্যেকটাই আমার পরীক্ষায় প্রশ্ন আসে। প্রত্যেকটি প্রশ্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এখানে সঠিক উত্তর ছিল 11টি প্রশ্ন। এটা আমরা জানলাম। জানার পাশাপাশি আমরা জানলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ 153টি। মোট ভাগ, সর্গ বা অধ্যায়, ভাগের আরো 2টি সমর্থক শব্দ আমরা জানতে পারলাম, যে অধ্যায় এবং সর্গ ভাগের সমর্থক শব্দ 11টি। মোট ভাগ, তফসিল হলো 7টি। মোট বৈশিষ্ট্য 12টি। সংবিধানের মূলনীতি আছে 4টি। মূলনীতি আছে কয়টি? মূলনীতি আছে 4টি। সংবিধানের ভাষা হলো 2টি। সংবিধানের ভাষা হলো 2টি। সংবিধানের ভাষা হলো 2টি। এখন আরো বেশ কিছু তথ্যপাত্র আমরা জানবো। এটি বাংলাদেশের আমরা যে সংবিধান, এই সংবিধান সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো জাপানের সংবিধানকে বলা হয়, জাপানের সংবিধান, বিসিএস পরীক্ষার হুবহু প্রশ্ন। জাপানের সংবিধান আমি সংক্ষেপে লিখছি, জাপানের সংবিধান হলো শান্তি সংবিধান। শান্তি সংবিধান। আমরা কানেক্ট করে বহুমাত্রিক জ্ঞান শিখব। জার্মানির সংবিধান এটি নন ক্যাডার পরীক্ষায় আসছে। জার্মানির সংবিধানের নাম বেসিক ল। মায়ের সংবিধান বা মাদার অফ অল লজ, মাদার
অফ অল লজ বলা হয় ইংল্যান্ডের সংবিধানকে। জাপানের সংবিধান বলা হয় শান্তি সংবিধান, জার্মানির সংবিধান বেসিক ল, এবং মাদার অফ অল লজ বা মায়ের সংবিধান সেটি বলা হয় ইংল্যান্ডের সংবিধান। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মজার ব্যাপার হলো এগুলো আমরা নোট ডাউন করে রাখবো, লিখে রাখবো, কেমন? এবং যারা আমরা সময়ের সুযোগে দেখতে পারবো না, বেশি বেশি করে শেয়ার করে রাখবো নিজের ফেসবুক ওয়ালে, যেন পরবর্তীতে আমি এটি দেখার সুযোগ পাই। প্রত্যেকটি প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমার বিশ্বাস আমার প্রিয় শিক্ষার্থীরা যদি এই ক্লাসটি ভালোভাবে করে তাহলে অনেক কিছু শিখবে পরবর্তীতে। তখন তোমরা দেখবে যে করতে গিয়ে যে সকল বিষয় তোমাদের অবগত এবং জানা। সরকারি চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো যখন আসবে তখন তোমাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখবো। দেখি এখানে নীল আকাশ লিখছে, একমাত্র শান্তির সংবিধান জাপান, সবচেয়ে ছোট, এবং ভুটান হয় নাই। এখানে আমি বলবো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সংবিধান, আমি যাব পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের। বড় সংবিধান ভারতের, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের। সবচেয়ে ছোট সংবিধান ইউএসএ, মাত্র 7টি অনুচ্ছেদ আছে, যদিও 7টি অনুচ্ছেদ অনেক বড়। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950। এজন্য 26 জানুয়ারি ভারত প্রজাতন্ত্র দিবস পালন করে। প্রজাতন্ত্র দিবস পালন করে 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। কেমন? দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে বড় সংবিধান ভারত, সবচেয়ে ছোট আমেরিকা, ভুটান পরবর্তীতে। ঠিক আছে, জাকিয়া জান্নাত মনি, প্রশ্ন হবে দুটি, সবচেয়ে বড় সংবিধান ভারতের, সবচেয়ে ছোট সংবিধান আমেরিকার। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমেরিকার অপশনে না থাকলে ভুটান হবে। রাইট, আমেরিকা থাকবে অপশনে, অসুবিধা নাই, আমেরিকাই থাকবে ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? প্রিয় শিক্ষার্থী, সঠিক উত্তর প্রত্যাশা করছি, আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সঠিক উত্তর দিবে এবং তারা বেশি বেশি করে শেয়ার করবে এবং বেশি বেশি করে কমেন্ট করবে। কমেন্ট করার মাধ্যমে তাদের চিন্তন বিম্বিত হবে, এটি মেমোরিতে স্থায়ী হবে, ফটোজেনিক মেমোরিতে দীর্ঘস্থায়ী ভাবে থাকবে আশা করি। প্রিয় শিক্ষার্থী, আমি সঠিক উত্তর প্রত্যাশা করছি। দেখা যাক আমার ভারতের 26 জাকিয়া জান্নাত মনি, ভারত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রত্যেকটি বিষয় মাইন্ড ম্যাপিং করে এভাবে বুঝতে হবে। 26 জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস? 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়, এজন্য ভারত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে। থ্যাংক ইউ জাকিয়া, ঠিক আছে, অনেক ভালো। মোহাম্মদ নাইম, নীল আকাশ, সময়ের লিপিকার 2 গ, রাইট। অনেকেই সঠিক উত্তর দিয়েছে। 7টি, মেহেদি হাসান 5টি, নো হয় নাই। মেহেদি হাসান হবে 7টি। মল্লিকা, আবু তালেব,
দুয়ের গ, রাইট দুয়ের গ আবু তালেব, মেহেদি হাসান গ, মাকসুদা আক্তার মৌসুমী, ওকে, আসমা তাবসুম মিষ্টি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জারা ইসলাম 7টি, ইসরাত জাহান তন্নি 7টি, আবু সুফিয়ান 7টি, শফিকুল ইসলাম সি 7টি, আখি মৃধা 7টি, আবু তালেব 7টি। অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও চলে যাব, আমার বোর্ডে চলে যাব। সঠিক উত্তর আমরা পেয়েছি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে কয়টি? আমরা জানলাম 7টি। এটি একটু আমরা ব্যবস্থা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু মনোযোগ দিব এবং এটি লিখে রাখার চেষ্টা করব। 1972 সালের 16ই ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বিজয় দিবসে সংবিধান কার্যকর হয়। প্রথম বিজয় দিবসে সংবিধান কার্যকর হয়। প্রিয় শিক্ষার্থী, 1972 সালের 16ই ডিসেম্বর ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্রটি, সেটি 16ই ডিসেম্বর 1971 সালে স্বাধীন হয়েছিল এবং এই দিনেই প্রথম আমাদের যে মহান বিজয় দিবস, এই দিবসেই আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। কেমন কার্যকর হয়েছিল? এই 1972 সালের যে সংবিধান আমরা বলি, 72 সালের যে সংবিধান ছিল, সেই সংবিধানে আমাদের সংবিধানের তফসিল ছিল কয়টি? 4টি। 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানের তফসিল ছিল 4টি। কেমন? তাহলে পরবর্তীতে পঞ্চদশ সংবিধানের মোট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বা 15তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের 3টি তফসিল যুক্ত হয়। এটি 2011 সাল। পঞ্চদশ সংশোধনী 2011 সালে হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে 3টি তফসিল যুক্ত হয়। তাহলে আমরা জানি 4 প্লাস কত? 3। 4 প্লাস 3 মোট হলো 7টি। মোট কয়টি? 7টি। তাহলে আমরা এই যে 3টি তফসিল কি কি ছিল, আমরা যদি তারিখের ধারাবাহিকতা জানি, তারিখ 7 মার্চ, 26 মার্চ এবং 7 মার্চ, এটা হলো ঐতিহাসিক 7 মার্চ স্বাধীনতার ঘোষণা, আর এটি হলো স্বাধীনতার ঘোষণা পত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি তারিখের ধারাবাহিকতা জানি তাহলে আমরা মনে রাখতে পারবো 4টি তফসিল আমাদের ছিল, তার সঙ্গে যুক্ত হলো 3টি। তাহলে আমরা 7ই মার্চ আগে, 7ই মার্চের পরে 26শে মার্চ, মার্চের পরে এপ্রিল। তাহলে আমরা এখন মাইন্ড ম্যাপিং করে ফটোজেনিক মেমোরিতে চিন্তন বিম্বিত করব যুক্তির আরশিতে। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ছিল 5ম। তাহলে এটা কত? 5ম। আমরা জানলাম এটি হলো 5ম, সংবিধানের 5ম তফসিল। তাহলে এটা তারপরে কত? 26শে মার্চ, এটি হবে 6ষ্ঠ বা 6তম, এটি হবে 7ম সংবিধানে। তাহলে আমরা ধারাবাহিকভাবে যুক্ত করলাম। 4টি 72 সালে ছিল এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা জেনেছি যে পঞ্চদশ সংশোধনী 2011 সালের 30 জুন হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে 3টি যুক্ত হয়েছিল। তাহলে ধারাবাহিকভাবে 7ই মার্চের ভাষণ 5ম, তারিখের ধারাবাহিকতা অনুযায়ী স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ 6ষ্ঠ এবং তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র 10 এপ্রিল 7ম। তাহলে আমরা মনে রাখবো তারিখের ধারাবাহিকতা অনুযায়ী। এবং এই 3টি থেকে
এই তিনটি থেকে 40তম বিসিএস এ 2টি প্রশ্ন এসেছিল। বিসিএস এর সকল প্রশ্ন বাংলাদেশের সকল চাকরির পরীক্ষার জন্য আদর্শ মানদণ্ড। বিসিএস পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে, এই সকল প্রশ্ন বিশেষ করে বাংলাদেশের সকল চাকরির পরীক্ষা, বিসিএস সহ নন ক্যাডার এবং পাবলিক সার্ভিস কমিশনের যে অন্যান্য যে পরীক্ষাগুলো বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের বাইরে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেখানে আসে। বিশেষ করে 11তম গ্রেড থেকে 20তম গ্রেড, এখানে এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। আমরা যদি মনোযোগ সহকারে এগুলো শেয়ার করে মানে অনুধাবন করি এবং স্মৃতিতে আমরা রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। কিন্তু পরবর্তীতে আমার দেখার সুযোগের জন্য বেশি বেশি করে শেয়ার করে রাখা অনেক বেশি জরুরি। আমি কিছু কমেন্ট পড়বো। মুস্তাফিজুর রহমানের সাথে ডিম, এই ডিম দিয়েও কিন্তু শিকার আছে প্রিয় শিক্ষার্থী। কিভাবে পরীক্ষায় কিন্তু ডিম নিয়েও প্রশ্ন আসে, যদিও আমার প্রিয় শিক্ষার্থী বলছে ডিম ডিম দিয়ে কিভাবে শেখা যায়। এগ মানে ডিম আমরা জানি, এর অ্যাডজেক্টিভ আসে মাঝে মাঝে। ডিমের অ্যাডজেক্টিভ হলো ওভাল। পৃথিবীতে একটি স্টেডিয়াম আছে, ওভাল স্টেডিয়াম। ওভাল মানে কি? ডিম্বাকৃতি। এই জন্য ইংল্যান্ডের এই ওভাল স্টেডিয়ামের নাম হয়েছে ডিম্বাকৃতি দেখতে। ডিম্বাকৃতি দেখতে, এই জন্য এই স্টেডিয়ামের নাম হয়েছে ওভাল। আর ডিমের সাদা সাদা অংশ, একে কি বলে? অ্যালবুমিন। অ্যালবুমিন। তাহলে আমরা কিন্তু সব ক্ষেত্রে শিখতে পারবো। এর জন্য আমরা বেশি বেশি করে শেয়ার করে রাখবো এবং এগুলো আমরা মাথায় রাখবো। আমার শিক্ষার্থী সরকারি বুরুজালাল কলেজের আরিয়ান রাতুল, তুমি অনেক স্মার্ট ছেলে, পড়াশোনায় অনেক স্মার্ট হতে হবে। পড়াশোনায় স্মার্ট হতে হবে, টিক চিহ্ন দিলে হবে না, কমেন্ট করে লিখতে হবে তোমার কেমন লাগছে। নাফিসা তাবাসসুম, প্রিয় শিক্ষক, অনিশেষ মুগ্ধতা এবং কৃতজ্ঞতা। তোমাদের এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করে বেশি বেশি করে শেখানোর জন্য। নীল আকাশ স্যার, মনে হয় ডিম খাই বেশি। ডিম পছন্দ করি, বেশি খাই কিনা জানি না, পরিমিতি নিয়েই থাকি সবকিছু বিষয়ে। তুমি যে নীল আকাশ, এটাই আমার ভালো লাগলো। নীল আকাশ, তোমার নামটা আমি জানতে চাই কেমন? মুস্তাফিজুর রহমান, অসাধারণ স্যার, অনিশেষ মুগ্ধতা এবং কৃতজ্ঞতা। তোমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার এই অকৃত্রিম চেষ্টা। ডিম নিয়ে বলার অর্থ হলো যেন পরীক্ষা আসলে ডিম সংক্রান্ত তথ্যটি তুমি জানো। ওভাল স্টেডিয়াম কেন হলো ডিম্বাকৃতি, এই জন্য বলা। এরপরে আমি চলে যাব পরের স্লাইডে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? 45তম বিসিএস এবং 18তম শিক্ষক নিবন্ধন স্কুল 2 2024 প্রশ্নটি আসছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? প্রিয় শিক্ষার্থীরা সঠিক উত্তর দিবে আমি আশা করি। স্যার, যশোর সরকারি সিটি কলেজ বাংলা বিভাগ, আমি জানি আমার পাশেই ছিল বাংলা বিভাগ। আমার ছেলের নাম আরিয়ান। মনি, এই যে আরিয়ান নাম দিয়ে আমি একটু শিখাই দিই। আরিয়ান নাম আছে, আমি সংবিধানে যাব, এখান থেকে আমার বিসিএস এর প্রশ্ন আসছে। আরিয়ান, আরিয়ান, এই আরিয়ানা থেকে ইরান, আরিয়ানা থেকে ইরান। আরিয়ানা মানে আর্যদের দেশ, আর্য দেশ বা আর্যদের দেশ। ইরানের পূর্ব নাম পারস্য। পারস্য থেকে ইরান নামটি হয় 1935 সালে। রেজা শাহ পাহলভি পারস্য শব্দের পরিবর্তে ইরান নামটি ব্যবহার করার জন্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তিনি বিশেষ অনুরোধ করেন। পারস্য শব্দের পরিবর্তে ইরান শব্দটি প্রচলন করার জন্য 1935 সালে। তখন ইরানের যিনি শাসক ছিলেন রেজা শাহ পাহলভি। তাহলে আমরা জানলাম ইরানের পূর্ব নাম পারস্য, পারস্য নাম থেকে ইরান হয় 1935 সালে। আর এই নামটি যিনি প্রচলন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেই সময়ের শাসক রেজা শাহ পাহলভি। তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি রিলেট করে। কেমন? আমরা আমাদের প্রশ্নে আমরা চলে যাব। আর এই আর্যরা কিন্তু ভারতীয় উপমহাদেশে আগমন করেছিল 1500 অব্দে।
1500 অব্দে। কেমন? আমরা সঠিক উত্তর প্রত্যাশা করছি। দেখে আমার প্রিয় শিক্ষার্থীরা, সঠিক উত্তর 3 খ, যারা ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ নাইম 3 খ, মোহাম্মদ নাইম 3 খ, অনুচ্ছেদ 3 আছে, রাইট। অসাধারণ ক্লাস স্যার। শেফিক নাজির, অনিশেষ মুগ্ধতা এবং কৃতজ্ঞতা। শেফিক, এই শেফিক দিয়েও কিন্তু শেখা আছে। কিভাবে শেখা আছে? মহান মুক্তিযুদ্ধের 11টি সেক্টর ছিল। 11টি সেক্টরের 3 নম্বর সেক্টরের যিনি সেক্টর কমান্ডার ছিলেন, কে? শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ। তাহলে শেফিক দিয়েও শেখা আছে। তাহলে প্রত্যেকটি নাম, প্রত্যেকটি কথা, জায়গা আমরা যাহা করব, সকল প্রশ্নই আমাদের পরীক্ষার জন্য। আর আমি আব্দুর রহিম কৌশিক, 36তম বিসিএস এর ক্যাডার। আমি কিন্তু ধারাবাহিকভাবে 6বার বিসিএস দিয়েছিলাম, 6বারই টিকেছিলাম। কোটা নামক বিষবৃক্ষের জন্য আমি শিক্ষা ক্যাডারে আসি, নতুবা আমি বিসিএস পররাষ্ট্র ক্যাডার আমার প্রথম চয়েস ছিল। বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ভাইবা দিয়েছিলাম, প্রশাসন ক্যাডারে ভাইবা দিয়েছি। পরবর্তীতে আমি শিক্ষা ক্যাডারে এসে এখন আমার খুবই ভালো লাগে, আমি এনজয় করি, কারণ আমার অনেক শিক্ষার্থী। আমি দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, দক্ষিণবঙ্গের বাতিঘর, প্রাচ্যের অক্সফোর্ড সরকারি ব্রজলাল কলেজ, সংক্ষেপে বিএল কলেজ, আমি এখানে কর্মরত আছি। আমার প্রিয় শিক্ষার্থীরা এখানে অনেকেই আছেন, যাদেরকে আমি পেয়ে ধন্য। তোমাদেরই জন্য, তোমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ সুন্দর হোক, তোমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সামান্য চেষ্টা করি। আমার একজন প্রিয় শিক্ষার্থী সময়ের লিপিকর, যদিও তার ছদ্মনাম, এই লিপি দিয়েও কিন্তু শেখা আছে। বাংলা লিপি গঠন এবং পঠন হয়েছিল যে সময়ে, সেন আমলে এটি কার্যক্রম শুরু হয়, সেন আমল এবং পাঠান। কেমন? এবং আমরা প্রাচীন বাংলার দিকে যদি লক্ষ্য করি, এখান থেকেও শেখা যায়। প্রাচীন বাংলায় মৌর্যদের প্রাদেশিক রাজধানী ছিল বগুড়ার মহাস্থানগড়, আর বগুড়ার মহাস্থানগড় ছিল সেই সময় সম্রাট অশোকের একটি লিপির সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়, যে লিপির নাম হলো ব্রাহ্মী লিপি। কেমন? থ্যাংক ইউ। তখন থেকে কিন্তু হস্তলিখা প্রচলন হয়, অর্থাৎ মৌর্যদের সময় হস্তলিখা প্রচলন হয়। হস্তলিখা মানে হাতে লেখা। হস্ত, হুত, হাত। হস্ত হলো তৎসম, হুত হলো অর্ধ তৎসম, হাত হলো তদ্ভব। এভাবে আমরা শিখতে পারি। কেমন? যাই হোক, আমরা প্রশ্নে থাকবো। আমার অনেক শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে আছে। 3 নম্বর অনুচ্ছেদে আছে। কেমন? তাহলে আমরা এখন এই যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এই বাংলা সংক্রান্ত যে সকল প্রশ্ন আমাদের আছে, সেই প্রশ্নগুলো একটু জানার চেষ্টা করব। সেই প্রশ্নগুলো আমরা জানার চেষ্টা করব। 2010 সালে পৃথিবী থেকে একটি ভাষা হারিয়ে গেছে, বহু ভাষা। হারিয়ে গেছে। ওড়িয়া ভাষার সঙ্গে সালে, আমি ধারাবাহিকভাবে 2010 সালে বো ভাষা নামে পৃথিবী থেকে একটি ভাষা হারিয়ে গেছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে 2010 সালে কোন ভাষাটি পৃথিবী থেকে হারিয়ে গেছে? বো ভাষা। উড়িয়া ভাষা বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিল আছে। বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিল আছে উড়িয়া ভাষার। মনঠেমর বাংলা সমগোত্রীয় ভাষা, বাংলার সমগোত্রীয় ভাষা। 2002 সালে আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে মর্যাদা দেয়। আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন 2002 সালে বাংলা ভাষাকে
দ্বিতীয় মাতৃভাষা হিসাবে তারা ঘোষণা করে। কারণ কি? বাংলাদেশ সেনাবাহিনী এই সিয়েরা লিওনে তাদের দেশকে পুনর্গঠনের জন্য, অর্থাৎ তাদের দেশে যে অশান্তি ছিল, গৃহযুদ্ধ বিবাদমান ছিল, সেই জায়গা থেকে গৃহযুদ্ধের থেকে উত্তরণ করে শান্তির পথে দেশকে নিয়ে গেছিল। বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান, সেই অবদান স্বীকার করে 2002 সালে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন তারা তাদের ভাষাকে দ্বিতীয় মাতৃভাষা হিসাবে ঘোষণা করে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আমাদের একটি জাতীয় অর্জন বটে। কেমন? তাহলে আমরা সংবিধানের পাশাপাশি কানেক্টিং করে বহুমাত্রিক জ্ঞান এভাবে শিখতে পারি। আমি সংবিধানের বাকি অনুচ্ছেদগুলো এখন জানব। এখানে আমার অনুচ্ছেদ 2। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমাদের যে স্লাইডটি ছিল আমরা অবগত আছি, আমাদের মোট ভাগ ছিল 11টি। মোট ভাগ কতটি? 11টি। সংবিধানের মোট ভাগ হলো 11টি ছিল। তার মধ্যে প্রথম যে ভাগটি, তার শিরোনাম হলো প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্র যে ভাগটি, এই ভাগে মোট অনুচ্ছেদ আছে কয়টি? প্রথম ভাগে অনুচ্ছেদ হলো 7টি। প্রথম ভাগে অনুচ্ছেদ আছে আমরা 7টি জানলাম। এই 7টি অনুচ্ছেদ 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত, রাইট? 1 থেকে 7 পর্যন্ত আমার অনুচ্ছেদ আছে। তাহলে স্যার আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার জন্য অনেক সূত্র আছে বটে, সেই সূত্র দিয়ে মনে রাখলে এটি বাস্তবতার নিরীক্ষে যথার্থই অনুধাবন হবে না। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এটি আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। কেমন? 1 নম্বর যে অনুচ্ছেদ সেটি আমরা জানব। 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশ একটি একক, স্বাধীন, সার্বভৌম, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। তাহলে বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী। গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে আমাদের বাংলাদেশের অফিসিয়াল নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটি কত নম্বর অনুচ্ছেদে আছে? 1 নম্বর অনুচ্ছেদে। আমরা বুঝে বুঝে পড়ব, আমরা বুঝে বুঝে পড়ব। বুঝে পড়ার ইংরেজি কি? মেক আউট। ইংরেজিতে প্রশ্ন আসে, বুঝতে পারা ইংরেজি কি? মেক আউট। কেমন? তাহলে আমরা বুঝে বুঝে পড়ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে একটি দেশের কি থাকবে? একটি দেশের সীমানা থাকবে। একটি দেশের কি থাকবে? সীমানা থাকবে। সেই সীমানায় বসবাসকারী মানুষের কি থাকবে? ধর্ম থাকবে। বসবাসকারী মানুষের কি থাকবে? ধর্ম থাকবে। এই ধর্ম কিভাবে আমরা কি করব? এই ধর্ম পালন করার জন্য কি প্রয়োজন? ভাষা প্রয়োজন। এই ভাষা প্রয়োজন। এই ভাষা দিয়ে আমরা কি করব? জাতীয় সঙ্গীত, এবং আমরা কথা বলতে পারবো, জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পারবো। এবং এটার কেন্দ্রবিন্দু থাকবে। কেন্দ্রবিন্দু কি? একটা দেশের রাজধানী থাকবে। এই রাজধানীতে কারা বসবাস করবে? নাগরিকরা বসবাস করবে। এই নাগরিকদের কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। এভাবে আমরা ধারাবাহিকভাবে সংবিধানের 7টি অনুচ্ছেদ জানলাম। মাইন্ড ম্যাপিং করে আমি আরেকবার সুন্দর করে বলি। 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সম্পর্কে। কেমন? 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কি থাকবে? রাষ্ট্রীয় সীমানা থাকবে। এই রাষ্ট্রীয় সীমানায় বসবাসকারী মানুষের কি থাকবে? ধর্ম থাকবে। 2 এর কথাতে ধর্ম। 3 নম্বর অনুচ্ছেদ আমরা অলরেডি জেনেছি। 3 নম্বর অনুচ্ছেদে কি সম্পর্কে বলা আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা সম্পর্কে বলা আছে। অনুচ্ছেদ 4 কি বলা আছে? আমি বলেছিলাম যে ভাষা পেলাম, ভাষা পেলে কি করব? আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব, এবং আমরা সেখানে কি পাবো? জাতীয় পতাকা পাবো, এবং সেই জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে আমরা জাতীয় প্রতীক পাবো। তাহলে এটি 4 নম্বর অনুচ্ছেদে আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক সম্পর্কে বলা আছে। 4 ক আছে, যেটি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ বিষয়, যেহেতু বর্তমান যে পার্সপেক্টিভ, বর্তমান সময়ের বিবেচনায় সেটি গুরুত্ব অপেক্ষাকৃত কম, এই জন্য ওখানে আমি যাব না। যে জায়গায় আমাদের প্রশ্ন আছে, যে জায়গা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, সেখানে আমি অবস্থান করব। কেমন? এরপরে 5 নম্বর হলো রাজধানী সম্পর্কে বলা আছে। 6 নম্বরে আমাদের নাগরিকতা সম্পর্কে বলা আছে। কেমন? নাগরিকত্ব সম্পর্কে বলা আছে 6 নম্বর অনুচ্ছেদে, এবং সংবিধানের প্রাধান্য আছে কত নম্বরে? 7 নম্বর অনুচ্ছেদে।
তাহলে আমরা ধারাবাহিকভাবে এই 7টি অনুচ্ছেদের এখানে যে আমার 2, 3 এবং 4 এবং 5 এটা আমরা জানবো। তাহলে অনুচ্ছেদ 2তে আমরা পালাম প্রজাতন্ত্রের অর্থাৎ বাংলাদেশের সীমানা সম্পর্কে জানতে পারলাম। 2 নম্বর অনুচ্ছেদে কি সম্পর্কে আছে? বাংলাদেশের সীমানা সম্পর্কে বলা আছে। বাংলাদেশের সীমানা সম্পর্কে বলা আছে। তাহলে বাংলাদেশের মোট সীমানা কত? 5,138 বর্গ কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে, এই প্রশ্নটি খুবই আসে, ভারতের সাথে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4,156 কিলোমিটার। 56 কিলোমিটার। আমাদের উপকূলীয় যে উপকূলীয় সীমানা অর্থাৎ সমুদ্র উপকূলীয় সীমানাকে এখানে নির্দেশ করে। উপকূলীয় সীমানার মধ্যে আমাদের 711 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে আমাদের সীমানা হলো 271 কিলোমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে কানেক্ট করলাম? আমরা সংবিধানে ছিলাম, সংবিধান থেকে আমরা আমাদের যে ভৌগোলিক যে সীমারেখা, ভৌগোলিক যে অবস্থান, সেগুলো জানলাম। এগুলো কিন্তু আমাদের পরীক্ষার অনুষঙ্গ, গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং পরীক্ষায় বারংবার আসে। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। কেমন? আশা করি তোমরা এটি বেশি বেশি শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে রাখবে এবং তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং সেই স্বপ্ন পূরণের জন্য অকৃত্রিম এবং অকৃপণ আন্তরিকতায় এই এডিটোরিয়ালের সঙ্গে যদি তোমরা থাকো, আশা করি তোমরা তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। স্বপ্ন পূরণের জন্য তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়নে বিশেষ করে কঠোর অধ্যবসায় করতে হবে, কঠোর সাধনা করতে হবে এবং অসীম ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। নিঃসন্দেহে তুমি তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে। একটি চাকরি মানে সোনার হরিণ। এই আগামী কয়েকদিন পরেই, অর্থাৎ আজ 27 তারিখ, 5 দিন পরেই নতুন বছরে যে পে স্কেল দেবে, সেই পে স্কেলে কিন্তু যে 20তম গ্রেডের যে বেতন, আমরা যখন বিসিএস ক্যাডার হিসেবে যখন যোগদান করেছিলাম 22,000 টাকার স্কেলে, তখন যে বেতন পাইতাম, একজন অফিস সহায়ক কিন্তু এখন ওই টাকাই পাবে ইনশাল্লাহ, 35,000 প্লাস টাকা বেতন পাবে। তাহলে একজন বিসিএস ক্যাডারের স্কেল হয়ে গেছে, 9ম গ্রেডের স্কেল হয়ে গেছে 45,100 টাকা। তাহলে আমরা দেখতে পাই যে এই সরকারি চাকরি আগে সোনার হরিণ ছিল, এখন কিন্তু এটি প্লাটিনাম হয়ে গেছে। আরো বেশি প্রতিযোগিতা। সম্প্রতি আমরা আলোচনায় দেখছি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়োগে ইঞ্জিনিয়ার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অফিস সহায়ক পদে অর্থাৎ পিয়ন পদে তারা আবেদন করেছে। তাহলে চাকরির যে গুরুত্ব আমরা কতটা, সরকারি চাকরির জব সিকিউরিটির কারণে, এটা আমরা বুঝতেই পারি। তাহলে আমরা বেশি বেশি করে এই প্ল্যাটফর্মে লেগে থাকব এবং এডিটোরিয়ালকে এগিয়ে নেব এবং আমরা বেশি বেশি করে শেয়ার করব। দেখি মেহেদি হাসান, কৌশিক স্যারের বোঝানো অনেক সুন্দর, মাশাআল্লাহ। লাইভ ক্লাস করলে পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহ তৈরি হয়। মেহেদি হাসান, অনেক অনেক ধন্যবাদ প্রিয় মেহেদি হাসান। মেক আউট মানে বুঝতে পারা, থ্যাংক ইউ, ওয়েল ডান। কথায় কথায় শেখানোর চেষ্টা করি এজন্য যেন তোমরা কিছু শিখতে পারো। জাস্ট আমি সিনিয়র স্কলার, তোমরা জুনিয়র স্কলার, আর কোনো কিছু না। সিনিয়র স্কলার, তোমরা জুনিয়র স্কলার। সময়ের ব্যবধানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাকে তোমরা ছাড়িয়ে যাবে সেই প্রত্যাশা করি। তাহলে দেখো এখান থেকেও শিকার আছে, সিনিয়র, জুনিয়র, নেফরিয়র, এন্টেরিয়র, আল্টেরিয়র, এই যে ওয়ার্ড ল্যাটিন যে আমি প্রিপোজিশন বললাম, এরপরে টু বসে। এরপরে কি বসে? টু বসে। সিনিয়র, জুনিয়র, নেফরিয়র, এন্টেরিয়র, আল্টেরিয়র, এরপরে টু বসে। যদি ফ্রেজিয়াল হতো তাহলে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হতো। বি ইউজ টু, বি ইউজ টু মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়ার ইউজ টু, অর্থাৎ এরপরে আইএনজি যুক্ত হতো, রাইট? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে আইএনজি হতো। কেমন প্রিয় শিক্ষার্থী? এভাবে আমরা শিখতে থাকবো ইনশাল্লাহ এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় যাব। এরপর আমরা চলে যাব এখানে 4 নম্বর যে আমাদের অনুচ্ছেদ, এই 4টি অপশনের 2 নম্বরে অনুচ্ছেদ আছে, 4 নম্বর অনুচ্ছেদ। এই 4 নম্বরে কি বলা আছে? 4-এর 1-এ বলা আছে, 4-এর 2 সম্পর্কে বলা আছে এবং 4-এর 3। তাহলে এখানে কি বলা আছে? জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত সম্পর্কে বলা আছে। 4-এর 2 কি বলা আছে? জাতীয় পতাকা। আমি শুধু পতাকা লিখলাম। 4-এর 3-এ কি সম্পর্কে বলা আছে? প্রতীক, জাতীয় প্রতীক। জাতীয়
প্রতীক। জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক 4-1 এটি অতি গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ। এখান থেকে প্রশ্ন বহুমাত্রিক ভাবে হয়, আমি সেগুলো পরে আলোচনা করব। অনুচ্ছেদ 5, অনুচ্ছেদ 5, অনুচ্ছেদ 5, অনুচ্ছেদ 5-এ বলা আছে রাজধানী সম্পর্কে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হবে ঢাকা। রাজধানী সম্পর্কে, আমাদের রাজধানী কি? ঢাকা। এগুলো আমি পরের স্লাইডগুলোতে আলোচনা করব। কেমন? বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাজধানী ঢাকা উল্লেখ আছে? আরে ভাই, বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে? প্রিয় শিক্ষার্থীদের কাছে সঠিক উত্তর প্রত্যাশা করছি। আগে স্লাইডগুলো ভালো ছিল, হ্যাঁ তাই। স্যার আপনার ক্লাস দেখে শুধু অবাক হয়ে যাই, কলেজে যখন আপনার ক্লাস করি তখনও অবাক হয়ে যাই। সবকিছুর ভিতর থেকেই আপনি শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। শেখ মাহিম, অনিশ্বাস মুগ্ধতা এবং কৃতজ্ঞতা। তোমাদের এই শেখার সুযোগটুকু আছে, এভাবে বলবে না, আমি শর্মিন্দা বোধ করি। কারণ আমি আবারও বলছি, আমি তোমাদের স্যার, আমি চেষ্টা করি যতটুকু পারি তোমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আমরা এখন রাজধানীতে চলে আসব, আমরা এখন রাজধানীতে চলে আসব। তাহলে রাজধানী সম্পর্কে বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? আমি সঠিক উত্তর প্রত্যাশা করি জনি 5, জনি 5, জনি 5 নম্বর অনুচ্ছেদ, রাইট। নাফিসা, নাফিসা খ 5 নম্বর, রাইট। খুবই সুন্দর, তোমরা অনেকেই দেখি সঠিক উত্তর সম্পর্কে অবগত, এবং আমি জেনে প্রীত হলাম, ধন্য হলাম, তোমরা বিষয়টি অবগত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করব। 30তম বিসিএসে, 30তম বিসিএসে এই প্রশ্নটি আসছিল। তখন ঢাকা ভাগ হয়ে গেছিল, ঢাকা ভাগ হয়ে, সঠিক উত্তর এটি, ঢাকা ভাগ হয়ে উত্তর ঢাকা, উত্তর ঢাকা ও দক্ষিণ ঢাকা, উত্তর ঢাকা এবং দক্ষিণ ঢাকা ভাগ হয়েছিল সিটি কর্পোরেশন। তখন এই প্রশ্ন আসাতে অনেকেই কনফিউশনে পড়েছিল। যদি তারা সংবিধান পড়তো তাহলে এই কনফিউশন আসার প্রশ্নই আসতো না, উত্তর ঢাকা না দক্ষিণ ঢাকা। কেন কনফিউশনে পড়ছে? উত্তর ঢাকায় তারা দেখছে সংসদ ভবন আছে, সংসদ ভবন উত্তর ঢাকার মধ্যে, আর দক্ষিণ ঢাকায় কি? নগর ভবন। আমার এই সংসদ ভবন, নগর ভবন কোথায় আছে এটা জানার প্রশ্নই নাই। আমার প্রশ্ন, যদি সঠিক উত্তর আমি দিতে পারতাম, বাংলাদেশের যে সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, এটি জানা থাকতো। সংবিধানে কি আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হইবে ঢাকা। তাহলে আমার সঠিক উত্তর আমি ঢাকা দিতে পারতাম। এটি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তোমাদের আগেই আমি বলেছি 5 নম্বর অনুচ্ছেদে কি সম্পর্কে বলা আছে? আমাদের রাজধানী সম্পর্কে বলা আছে। এখন আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম, এখন আমরা এই রাজধানী ঢাকা নিয়ে একটু আলোচনা করব। ঢাকার আদি অধিবাসীদের কি বলে? ঢাকার আদি অধিবাসীদের বলে কুট্টি। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। ঢাকার আদি অধিবাসীদের কি বলে? কুট্টি। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর।
জাহাঙ্গীরনগর। ঢাকা শহরের গোড়াপত্তন, ঢাকা তৈরি হয়, ঢাকার গোড়াপত্তন সুলতানি আমল। সুলতানি আমল। আর ঢাকা সর্বপ্রথম রাজধানী হয় 1610 সালে ইসলাম খান। ঢাকা সর্বপ্রথম রাজধানী হয় 1610, রাজধানী কে করেন? ইসলাম খান। এই ইসলাম খান কি নাম করেছিলেন আমরা আগেই জেনেছি। ইসলাম খান ঢাকার নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর। ঢাকার নামকরণ করেছিলেন কি? জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীর কে ছিলেন? নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সংক্ষেপে লিখলাম জাহাঙ্গীর বাদশাহ গাজী ওরফে সেলিম। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার নামে, অর্থাৎ এই জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীরনগর নাম রেখেছিলেন ইসলাম খান। ইসলাম খান কেন জাহাঙ্গীরনগর নামকরণ করলেন? জাহাঙ্গীরনগর নামকরণের পিছনে ইসলাম খান কেন করেছিলেন? এই সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে বাংলার কি করেছিলেন? সুবেদার করেছিলেন। সুবেদার। তাহলে সুবেদার কেন? মুঘল আমলে বাংলা কি নামে পরিচিত ছিল? সুবা বাংলা। সুবা মানে প্রদেশ, সুবার সমর্থক শব্দ হলো প্রদেশ। সুবার তিনি কি করেছিলেন? সুবার তিনি প্রশাসনিক প্রধান করেছিলেন ইসলাম খানকে। ইসলাম খান এই জন্য কি করলেন? সম্রাট জাহাঙ্গীরের নামে নামকরণ করলেন জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগর নামে বাংলাদেশে একটি সরকারি বিশ্ববিদ্যালয় আছে, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। অর্থাৎ ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর, সেই নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, যেটি 1970 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এই আবাসিক বিশ্ববিদ্যালয় মূলত তৈরি হয়েছিল নারীদের জন্য। এখানে 70% নারী শিক্ষার্থী, এবং অর্থাৎ 70% ফিমেল এবং 30% মেল। এখন এই বিষয়টা ম্লান হয়ে গেছে, এখানে প্রায় 50-50 ভর্তি করা হয়। আচ্ছা, এখন আমরা জানবো ঢাকা মোট রাজধানী হয় 5 বার। ঢাকা মোট রাজধানী হয় 5 বার। ঢাকা মোট রাজধানী হয় 5 বার। কিন্তু আমরা কি জানি এই যে রাজধানীর ইংরেজি হলো ক্যাপিটাল। ক্যাপিটাল শব্দটি ল্যাটিন ক্যাপুট থেকে এসেছে। আমার পরীক্ষার প্রশ্ন আছে, এজন্য আমি এটি বলছি। ক্যাপুট অর্থ নগরীর প্রধান অংশ। ক্যাপিটাল শব্দটি আসছে ক্যাপুট থেকে, যার অর্থ নগরীর প্রধান অংশ। নগরীর প্রধান অংশ। এই ক্যাপুট শব্দ থেকে ক্যাপিটাল আসছে। তাহলে ঢাকা মোট রাজধানী হয় কয়বার? 5 বার। আমি আগেই বলেছি সর্বপ্রথম রাজধানী হয় 1610, 1660, 1905, 1947 এবং 16 ডিসেম্বর 1972। এই দিনে কি হয়েছিল? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছিল। অর্থাৎ স্বাধীন বাংলাদেশের সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদ, যেটি এই 5 নম্বর অনুচ্ছেদে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, মোট রাজধানী হয় 5 বার। মোট রাজধানী হয় কতবার? 5 বার। প্রথম রাজধানী হয় 1610 সালে ইসলাম খান, মেহেদী হাসান, রাইট, সুলতানি আমল। ওকে, ডান। প্রিয় শিক্ষার্থী, আমি চলে যাব। মোট রাজধানী হয় 5 বার। পরীক্ষায় প্রশ্ন আসে স্বাধীনতার পূর্বে কয়বার? 4 বার। স্বাধীনতার পূর্বে কয়বার? 4 বার। 1610, 1660, 1905 এবং 1947। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আমি চলে আসছি অলরেডি। এখন বলতে হবে বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি? সংবিধানের আমরা যদি জানি, এখানে আশা করি জানতে পারবো। 4টি অপশন আছে এখানে।
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কি? বাংলা, বাঙালি, বাংলাদেশের বাঙালি না বাংলাদেশি? সংবিধান অনুযায়ী বলতে হবে বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি। প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক উত্তর প্রত্যাশা করছি, আশা করি আমি সঠিক উত্তর পাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আছো বেশি বেশি করে শেয়ার করো এবং বিষয়টি তোমাদের ফেসবুকে শেয়ারের মাধ্যমে এটি রেখে দিবে, পরবর্তীতে আবারও দেখবে, দেখে নিজেদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছানোর চেষ্টা করবে। মেহেদী হাসান সুলতানি আমল রাইট। এরপরে লিখছে মেহেদী হাসান প্রথম রাজধানী 1610 সালে, ইসলাম খান রাইট, থ্যাংক ইউ। বাংলাদেশের নাগরিকদের পরিচয় সংবিধান অনুযায়ী বাংলাদেশি, তাহলে সংবিধান অনুযায়ী বাংলাদেশি। 6(2)তে বলা আছে জাতি হিসাবে আমরা বাঙালি। সংবিধানে বলা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বলা আছে জাতি হিসাবে আমরা বাঙালি, জাতি হিসাবে বাঙালি। যেহেতু এখানে নাগরিক শব্দটি আছে, যেহেতু নাগরিক আছে, যদি জাতি হিসাবে থাকতো তাহলে আমরা বাঙালি সঠিক উত্তর হতো। যেহেতু আমার প্রশ্নে কি আছে, প্রশ্নে নাগরিক হিসাবে আছে, তাহলে নাগরিক হিসাবে এখানে কি হবে? নাগরিক হিসাবে বাংলাদেশি, নাগরিক হিসাবে বাংলাদেশি, নাগরিক হিসাবে বাংলাদেশি। জাতি হিসাবে বাঙালি, আমরা বাঙালি জাতি বলি, এভাবে মনে রাখবো, বাঙালি জাতি। এবং নাগরিক হিসাবে বাংলাদেশি, নাগরিক হিসাবে বাংলাদেশি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো, রাইট, বাংলাদেশি। 5(D) বিথিকা রায় বিথি, সঠিক উত্তর বাংলাদেশি। বাংলাদেশের নাগরিকদের পরিচয় বাংলাদেশি, রাইট, থ্যাংক ইউ। রিমা ঘ বাংলাদেশি সঠিক উত্তর, ওকে, ডান। মেহেদী হাসান বাংলাদেশি, থ্যাংক ইউ মেহেদী হাসান, তুমি ওতপ্রোতভাবে আছো প্ল্যাটফর্মে, জেনে ভালো লাগলো। আমরা পরের স্লাইডে চলে যাব। কোন অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে প্রিয় শিক্ষার্থী বলতে হবে। দেখি আমার কোন স্টুডেন্ট সঠিক উত্তর দিতে পারে কিনা। এখানে 4টি অপশন আছে, তোমরা বেছে নাও এবং সঠিক উত্তরটি প্রত্যাশা করছি। দ্রুত বেশি বেশি করে শেয়ার হবে, লাইক, কমেন্ট, শেয়ার। জাতি হিসাবে বাঙালি, ঠিক আছে। মেহেদী হাসান, রিয়ন ইফতেখার বাংলাদেশি, রাইট। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ধন্যবাদ বললাম, এটা দিয়েও শিখাচ্ছে। ধন্যবাদ কবিতাকার আহসান হাবিবের, ধন্যবাদ কবিতাকার আহসান হাবিব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে উত্তর প্রত্যাশা করছি। আমার প্রিয় শিক্ষার্থীরা হয়তো তারা চিন্তা করছে, চিন্তা করার মাঝেই আমি সঠিক উত্তর বলে দিব। আমরা বলে দেওয়ার আগে আমরা ধারাবাহিকভাবে আমরা জেনেছিলাম প্রথম যে ভাগ প্রজাতন্ত্রের 7টি অনুচ্ছেদ, আমরা ধারাবাহিকভাবে 7টি অনুচ্ছেদে চলে আসছি। প্রজাতন্ত্রের 7টি অনুচ্ছেদ ছিল। 1 নম্বরে আমরা জেনেছি প্রজাতন্ত্রের সীমানায় বসবাসকারী মানুষের কি ছিল? ভাষা ছিল, আমরা জেনেছি। এই ভাষা প্রকাশ করব কিসের মাধ্যমে? জাতীয় সঙ্গীত উদযাপনের মাধ্যমে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করব এবং আমাদের জাতীয় প্রতীক, এগুলো বলা ছিল কত নম্বরে? 4 নম্বরে। জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক সম্পর্কে বলা ছিল,
রাজধানী, এগুলো আমরা কোথায় করব? রাজধানীতে করব। রাজধানীতে যা কিছু হয় আমরা কোথায়? রাজধানীতে। এই রাজধানীতে কারা থাকে? নাগরিকরা থাকবে। রাজধানীতে কারা থাকবে? আমরা বোঝার জন্য বলছি নাগরিক। আর এই নাগরিকদের কি থাকবে? প্রাধান্য। মনে রাখার জন্য বললাম প্রাধান্য। এই প্রাধান্য কিসের হবে? সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য। তাহলে অনুচ্ছেদ 7, আমরা অনুচ্ছেদ 7 কিভাবে আসলাম তোমাদের আমি দেখালাম। এই অনুচ্ছেদ 7 1 এবং 7 2, এই 7 নম্বর অনুচ্ছেদ থেকে আমার সরকারি চাকরির পরীক্ষায় অনেক বেশি বেশি প্রশ্ন আসে। 7 ক আছে এবং 7 খ আছে। অনুচ্ছেদ 1 বলা আছে, জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ ক্ষমতার মালিক। জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ কি? ক্ষমতার মালিক। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। সর্বোচ্চ আইন। 7 2 বলা আছে, সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কেমন? সংবিধান বাতিল করা, স্থগিতকরণ অপরাধ। অপরাধ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি সহজ করে দিলাম। বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তন অযোগ্য নয়। তাহলে এখানে কিন্তু আমরা পরিবর্তন অযোগ্য নয়। কোন অনুচ্ছেদে বলা আছে? কোন অনুচ্ছেদে বলা আছে? কোন অনুচ্ছেদে বলা আছে? তাহলে আমরা দেখতেই পারছি যে আমরা সঠিক উত্তরের কাছাকাছি চলে আসছি। 7 খ দেখি আমার প্রিয় শিক্ষার্থী কেউ উত্তর দিতে পারছে কিনা। প্রজাতন্ত্রের 7টি অনুচ্ছেদ ছিল, রাইট। জাহাঙ্গীর আলম সঠিক উত্তর। জাহাঙ্গীর আলম, তোমাকে ধন্যবাদ। জাহাঙ্গীর, তোমার ভাইভাতে কিন্তু জিজ্ঞাসা করবে, এটি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। সম্রাট জাহাঙ্গীরের যেহেতু নাম এটি, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী ওরফে সেলিম। সম্রাট জাহাঙ্গীরের ডাক নাম ছিল সেলিম। কেমন? কেন সেলিম ছিল? সম্রাট আকবরের কোন সন্তান না হওয়ার কারণে সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে শেখ সেলিম চিশতি নামে এক দরবেশের নিকট প্রার্থনা করেছিল। প্রার্থনা করার ফলে তার যে সন্তান হয়েছিল, এই জন্য দরবেশের নামে তাকে নাম রেখেছিল কে? সেলিম। এই জন্য সম্রাট আকবর সেলিমকে শেখু বাবা নামে ডাকতেন। কেন শেখু বাবা? শেখ সেলিম চিশতির দরবারে প্রার্থনা করার ফলে হয়েছিল বলে তাকে এই নামে ডাকতেন। এই জন্য সম্রাট জাহাঙ্গীরকে বলা হয় এ চাইল্ড অফ মেনি প্রেয়ার্স, অর্থাৎ একটি সন্তান অনেক প্রার্থনার পরে হওয়ার কারণে তাকে কি বলেছিল? এ চাইল্ড অফ মেনি প্রেয়ার্স। ধন্যবাদ। এরপরে আমি চলে আসি মোহাম্মদ নাইম, গোয়া অনুচ্ছেদ 7 খ, রাইট। সংবিধানের মৌলিক বিধানাবলী, বিশেষ করে সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগ। সংবিধানের যে 11টি ভাগ আছে তার মধ্যে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। এই যে সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং 150 নম্বর অনুচ্ছেদে যা কিছু আছে এইগুলো কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। এবং সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, 142 নম্বর অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং 150 নম্বর অনুচ্ছেদ যাই, এই 142 নম্বরে যাই বলা থাকুক না কেন, এটি পরিবর্তন যোগ্য নয়, অর্থাৎ পরিবর্তন করা যাবে না। পরিবর্তনযোগ্য নয়। পরিবর্তনযোগ্য নয়, অর্থাৎ পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করা যাবে না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে? সংবিধানের আমরা যে ভাগগুলো জেনেছি, আমরা সংবিধানের ভাগ জেনেছি, সেই ভাগগুলো আমরা জানি যদি, তাহলে আমরা দেখেছি প্রথম ভাগে কয়টি ছিল? 7টি। প্রথম ভাগে আমরা কিন্তু প্রথম ভাগের শিরোনাম ছিল প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ
মোট অনুচ্ছেদ কতটি আমি বলেছিলাম শুরুতে? 153টি। 153টি। কেমন? তাহলে প্রথম ভাগ আমরা জেনেছিলাম প্রজাতন্ত্র, তাহলে দ্বিতীয় ভাগ হলো আমরা বুঝতে পারছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূল নীতি কোন ভাগে বলা আছে? প্রথম ভাগে যেহেতু নাই, তাহলে দ্বিতীয় ভাগে হওয়ার সম্ভাবনা আছে নাকি? সঠিক উত্তর দেখে আমার প্রিয় শিক্ষার্থীরা আপনাকে ধন্যবাদ। এডিটোরিয়ান তিথি ইসলাম প্রীতির প্রতি স্মৃতিতে বাধা, জাহাঙ্গীর আলম শেয়ারডান, সময়ের লিপিকার খ। সময়ের খ হবে না ঘ। সঠিক উত্তর হলো ঘ, দ্বিতীয় ভাগ। তাহলে দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ কত থেকে কত? যদি আমার প্রথম ভাগ 7-এ শেষ হয়, তাহলে দ্বিতীয় ভাগ শুরু হবে নিশ্চিত 8 থেকে কোন পর্যন্ত? 25 পর্যন্ত। 8 নং অনুচ্ছেদ থেকে 25 নং অনুচ্ছেদ পর্যন্ত। তাহলে দ্বিতীয় ভাগ কি সম্পর্কে বলা আছে? রাষ্ট্র পরিচালনার মূল নীতি সম্পর্কে বলা আছে। রাষ্ট্র পরিচালনার মূল নীতি সম্পর্কে বলা আছে। রাষ্ট্র পরিচালনার মূল নীতি সম্পর্কে বলা আছে কোন ভাগে? দ্বিতীয় ভাগে। কেমন? তাহলে এখানে আমরা যে ভাগগুলো আছে, ভাগগুলো ধারাবাহিকভাবে একটু জানবো। আমার এখানে যে ভাগ আছে, আমার তৃতীয় ভাগে কি সম্পর্কে বলা আছে? তৃতীয় ভাগে আমার বলা আছে, তৃতীয় ভাগে বলা আছে মৌলিক অধিকার সম্পর্কে। তৃতীয় ভাগে বাকি অপশনগুলো আমরা দেখছি। তৃতীয় ভাগে বলা আছে মৌলিক অধিকার সম্পর্কে। মৌলিক অধিকার সম্পর্কে সংবিধানের ধারাবাহিকভাবে যদি আমি যাই, আমার পঞ্চম ভাগে যেতে হবে। আমি গাছের মাথায় একবারে যেতে পারবো না, ধারাবাহিকভাবে যেতে হবে। চতুর্থ ভাগে বলা আছে কি সম্পর্কে? নির্বাহী বিভাগ সম্পর্কে। চতুর্থ ভাগ কি বিভাগ? নির্বাহী বিভাগ। সংবিধানের মোট ভাগ হলো 11টি, তার চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ। তাহলে আমরা যে মৌলিক অধিকার যে ভাগ ছিল, এটি আমার শেষ হয়েছিল কত নম্বরে? 25। তাহলে এটি শুরু হবে 26 থেকে 47। তাহলে নির্বাহী বিভাগ কত? 48 থেকে 64 পর্যন্ত। ঠিক আছে। এবার পঞ্চম ভাগ আইনসভা। পঞ্চম ভাগ আইনসভা। এই পঞ্চম ভাগের কি সম্পর্কে আছে? আইনসভা সম্পর্কে বলা আছে। তাহলে আমার 64 থেকে শেষ হয়েছিল, তাহলে 64 পরে কত? 65। এখানে হবে 93 পর্যন্ত। 94 থেকে ষষ্ঠ ভাগ শুরু। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী জানলাম যে সংবিধানের যে ধারাবাহিক ভাবে যে 11টি ভাগ আমরা সেটা জানলাম। এর মধ্যে বাকি ভাগগুলো আমরা সামনে যদি আসে আমরা জেনে রাখবো। ওকে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? সঠিক উত্তর প্রত্যাশা করছি। বেশি বেশি শেয়ার। কখন আসলে? 8-এ আছে তো। ওকে, ডান। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী, বেশি বেশি শেয়ার প্রত্যাশা করি। আমি দেখি রিয়ন ইফতেখার 4টি সঠিক উত্তর, 4টি ঘ। অনেকেই সঠিক উত্তর দিতে পারছে। আবু সুফিয়ান দ্বিতীয় ভাগ। ওকে। সময়ের লিপিকার 7-এর ঘ। ধন্যবাদ। সংবিধানের মূলনীতি হলো 4টি। ধন্যবাদ। সংবিধানের মূলনীতি হলো 4টি। তাহলে 4টি মূলনীতি সম্পর্কে বলা আছে 8 নং অনুচ্ছেদে। আমরা পরবর্তীতে এটি দেখব। 8 নম্বর অনুচ্ছেদ যেটি, সেখানে এই 4টি মূলনীতি সম্পর্কে বলা আছে। তাহলে 4টি মূলনীতি কি কি আমরা জানবো। জাতীয়তাবাদ, আমরা এই ধারাবাহিকতা রাখবো। জাতীয়তাবাদ, 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 সমাজতন্ত্র, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি, সমাজতন্ত্র এবং
শোষণ মুক্তি, যে 4টি মূলনীতি আমি গণতন্ত্র ও মানবাধিকার, গণতন্ত্র ও মানব অধিকার, গণতন্ত্র এবং মানব অধিকার, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। তাহলে আমরা 4টি মূলনীতি পেয়ে গেছি। জাতীয়তাবাদ, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। 4টি মূলনীতি কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার, ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ অসাম্প্রদায়িক চেতনা। তাহলে আমরা সংবিধানের 4টি মূলনীতি সম্পর্কে জানলাম। থ্যাংক ইউ। একটু কমেন্ট পড়ি দেখি। মোস্তাফিজুর রহমান ডি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। মোস্তাফিজুর রহমান, ধন্যবাদ। এভাবেই লেগে থাকতে হবে। শফিকুল 4টি, ধন্যবাদ। তিথি ইসলাম প্রীতি, অসাধারণ। ঘ সঠিক উত্তর, মোস্তাফিজুর রহমান ঘ। রোকসানা খাতুন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সি মোর। আশা করি বাকি দুটাও লিখছে। ওকে, ডান। আমরা এখন একটি মজার ব্যাপার বলি। আমাদের মূলনীতি সম্পর্কে বলা আছে 8 নং অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদে? এই মূলনীতি সম্পর্কে বলা আছে 8 নং অনুচ্ছেদে। আমরা পরবর্তী স্লাইডে যাব। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি, বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি। এখানে 4টি অপশন থেকে বেছে নিতে হবে। 4টি অপশন থেকে বেছে নিতে হবে। 4টি অপশন থেকে বেছে নিতে হবে প্লিজ, অতি দ্রুত। ক, খ, গ, ঘ। এখানে বলা আছে ক, মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা, মানব সত্তার মর্যাদা, মূল্যের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। এই যে 4টি অপশন, এবং সর্বশেষ যে অপশনটি সেখানে বলছে উপরের সবগুলো। প্লিজ সঠিক উত্তর প্রত্যাশা করছি। সময়ের লিপিকার, অসাধারণ, ঘ, রাইট। ধন্যবাদ। এরপর আরো দেখি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। আমি বলছি ধারাবাহিকভাবে আসবে। 8 নং অনুচ্ছেদে বলা ছিল 9 নম্বর অনুচ্ছেদ হবে জাতীয়তাবাদ, 10 নম্বর সমাজতন্ত্র, 11 নম্বর গণতন্ত্র মানবাধিকার, 12 নম্বর ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা বা অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে বলা আছে কোথায়? 12 নং অনুচ্ছেদে। ওকে, এরপরে আমরা দেখব আমার সঠিক উত্তর ঘ। সঠিক উত্তর বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি এগুলো। প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্র কোথা থেকে আসছে একটু সংক্ষেপে বলবো। প্রজাতন্ত্রের ইংরেজি আমরা জানি রিপাবলিক। রিপাবলিক, রিপাবলিক শব্দটি ল্যাটিন শব্দ রেস রিপাবলিকা থেকে আসছে। রেস রিপাবলিকা থেকে এসেছে। এর অর্থ হলো পাবলিক গুড। এই পাবলিক গুড থেকে আসছে। অর্থাৎ প্রজাতন্ত্র আমরা যেটি বলি গণপ্রজাতন্ত্র কেন বলা হয়? গণপ্রজাতন্ত্র বলা হয় এজন্য যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বা রাষ্ট্রপতি যিনি থাকেন জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। রেস রিপাবলিকা শব্দটি থেকে রিপাবলিক শব্দটি এসেছে। কেমন? বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি হলো উপরের সবগুলো। পরের স্লাইডে চলে যাব। বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে? বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে? বাংলাদেশের সংবিধানের কত ধরনের মালিকানার কথা বলা আছে? প্রিয় শিক্ষার্থী, সঠিক উত্তর প্রত্যাশা করছি। এর মধ্যে একটু কমেন্ট পড়ি। পূর্ববর্তী প্রশ্নের সঠিক উত্তর ছিল উপরের সবকটি, রাইট। জাহাঙ্গীর আলম সবকটি, উপরের সবকটি। শফিকুল ইসলাম চমৎকার ক্লাস, অনেক অনেক ধন্যবাদ। এই ভালো লাগাই হলো আমার পাথেয়। তোমরা আছো, তোমরা আমার প্রতিচ্ছবি। তোমরা আছো বলেই আমি এই শিক্ষকতাকে উপভোগ করি।
তোমাদের এই ভালো লাগার জায়গাটি যেন ধরে রাখতে পারি সে দোয়া করবে এবং আমার সুস্থতা কামনা করবে। আসমা তাবাসসুম মিষ্টি রিপাবলিক, রাইট, রিপাবলিক শব্দটি আগেই বলেছি, রেস রিপাবলিকা থেকে আসছে। আমি সঠিক উত্তর পেয়ে গেছি। যে প্রশ্নটি আমি বলেছিলাম যে বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে, সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে, আমার সঠিক উত্তর এখনো 4 ধরনের বলা আছে। চন্দন স্বর্ণকার, সরি চন্দন, সঠিক উত্তর আমি পাই নাই। আমরা একটু বুঝে চিন্তন বিম্বিত করে আসব, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। এই প্রশ্ন কিন্তু আমার এই বিসিএস সহ নন ক্যাডার পরীক্ষায় আসছে। আমরা যদি ব্যক্তি জীবনেও চিন্তা করি তাহলে আমরা কিন্তু বের করতে পারবো, আমরা নিজেরাই বের করতে পারবো যে মালিকানা কত ধরনের হতে পারে। আমরা সংবিধানে মালিকানার যে ধরন, এটি কিন্তু আমাদের বাস্তবতার নিরিখেও আমরা দেখতে পাই। মালিকানার ধরন হলো তিন প্রকার। মালিকানার ধরন হলো 3 প্রকার। সংবিধানে কত ধরনের মালিকানা আছে? 3 ধরনের। আমরা যদি দেখি রাষ্ট্রীয় মালিকানা, দেখি রাষ্ট্রীয় মালিকানা, সমবায়ী মালিকানা এবং ব্যক্তি মালিকানা। কেমন? আমরা যদি খেয়াল করি এখানে সঠিক উত্তর হলো ঘ, রাষ্ট্রীয় মালিকানা, সমবায়ী মালিকানা, ব্যক্তি মালিকানা। আমরা দেখি অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, আবার অনেক যৌথ মালিকানা বা সমবায়ী মালিকানা দেখি, এবং ব্যক্তি মালিকানা। এই মালিকানা 3টি ধরন। এটি আমরা ব্যক্তি জীবনের সঙ্গে যদি বাস্তবতার নিরিখে মিল রেখে আমরা দেখি, তাহলে কিন্তু আমরা যদি এভাবে বুঝে বুঝে পড়ি, ব্যক্তিগত জীবনে আমরা বুঝে বুঝে পড়ি, তাহলে আমাদের সবকিছু সহজ হয়ে যাবে। মুখস্থ অবশ্যই করতে হবে, কিন্তু সেটা বুঝে বুঝে যেন মনে থাকে। আমি যদি চোখ বন্ধ করি তাহলে মালিকানা কি দেখি? সরকারি প্রতিষ্ঠান দেখি, যৌথ প্রতিষ্ঠান দেখি, বা সমবায়ী প্রতিষ্ঠান দেখি, এবং ব্যক্তিগত মালিকানা দেখি। তাহলে রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা, সমবায়ী মালিকানা বা যৌথ মালিকানা ও ব্যক্তি মালিকানা। তাহলে মালিকানা সংবিধানে কত ধরনের? 3 ধরনের, রাষ্ট্রীয়, সমবায়ী, ব্যক্তি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এখানে আসব, এই যে মালিকানা সম্পর্কে সংবিধানের কোথায় বলা আছে? মালিকানা সংবিধানের কোথায় বলা আছে? আমরা 8 নং অনুচ্ছেদ দেখেছিলাম। আমি বলেছিলাম যে পরবর্তীতে আমি বলবো। 8 নং অনুচ্ছেদে মূলনীতি বলা আছে, মূলনীতি সম্পর্কে বলা আছে। সংবিধানের মূলনীতি যে 4টি বলা আছে। তাহলে 9 নম্বরে কি যাবে? জাতীয়তাবাদ ধারাবাহিকভাবে। 10 নম্বরে কি যাবে? সমাজতন্ত্র। 11 নম্বরে কি যাবে? 11 নং অনুচ্ছেদে যাবে হলো গণতন্ত্র। 12 নং অনুচ্ছেদে যাবে ধর্মীয় স্বাধীনতা বা ধর্ম নিরপেক্ষতা, সেটি আমি সংক্ষেপে লিখলাম ধর্মীয় স্বাধীনতা। তাহলে 12 নম্বরের পরে কি? আমরা যদি ধারাবাহিক ভাবে দেখি, 8 নং অনুচ্ছেদে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা। 8 এর পরে 9, তাহলে প্রথমে দেবো জাতীয়তাবাদ। 9 এর পরে 10 সমাজতন্ত্র দেব। 10 এর পরে 11 গণতন্ত্র দেব। 11 পরে 12 ধর্মীয় স্বাধীনতা দেব। আমরা যে দেখেছিলাম এই ধারাবাহিক ভাবে। তাহলে এখন আমাদের যাব কততে? 13। আমরা যাব কত? 13। তাহলে মালিকানা সম্পর্কে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 13 নম্বর অনুচ্ছেদে মালিকানা সম্পর্কে বলা আছে। মালিকানা কত প্রকার আমরা জানলাম? 3 প্রকার। 3 ধরনের মালিকানা আমরা জেনেছি। ওকে, সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি আমরা জানার আগে আমরা ধারাবাহিক ভাবে যাব। আমরা কিছুক্ষণ আগে জানলাম কত নম্বর অনুচ্ছেদ? 13 নম্বর অনুচ্ছেদ। আমি ধারাবাহিকতার জন্য বলছি। 13 নম্বর অনুচ্ছেদ, 14 নম্বর অনুচ্ছেদ, 15 নম্বর অনুচ্ছেদে আমাদের প্রশ্ন। 15 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি, অর্থাৎ কি সম্পর্কে বলা আছে? 15 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? 15 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি একটি সম্পর্কে বলা আছে। প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে বেশি বেশি সঠিক উত্তর প্রত্যাশা করছি।
মৌলিক চাহিদা 15 নম্বর অনুচ্ছেদে মৌলিক চাহিদা সম্পর্কে বলা আছে যথার্থ মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা মানে মৌলিক চাহিদা সম্পর্কে বলা আছে। সঠিক উত্তর। নামাজ পড়ার পর আবার জয়েন করলাম। আবু তালেব, ধন্যবাদ, খুব ভালো লাগলো। রিয়ন ইফতেখার, মৌলিক চাহিদা রাইট। ওকে, রিমা ঘ হয়নি, সঠিক উত্তর হলো খ। রিমা কারেকশন নিতে হবে, মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। তাহলে আমরা 13 নম্বরে জেনেছিলাম মালিকানা সম্পর্কে আবারও দেখি। মালিকানার পরে 14 নম্বর অনুচ্ছেদে বলা আছে কৃষক ও শ্রমিকের মুক্তি সম্পর্কে। কৃষক শ্রমিকের মুক্তি সম্পর্কে বলা আছে 14। 15 নম্বর তো আমরা অলরেডি জানলাম। 15 নম্বরে জানলাম কি বিষয়বস্তু? মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, আশ্রয়, অর্থাৎ আমাদের যে মৌলিক 5টি প্রয়োজন সেই 5টি সম্পর্কে বলা আছে। শিক্ষাটা বাদ আছে, শিক্ষাটা এখানে যুক্ত করে দিলাম। তাহলে আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসা সম্পর্কে এই 5টি যে আমাদের মৌলিক চাহিদা সম্পর্কে বলা আছে সংবিধানের কোথায়? 15 নম্বর অনুচ্ছেদে। এবং এই 15 নম্বর অনুচ্ছেদে আরেকটি প্রশ্ন আসে। 15 নম্বর অনুচ্ছেদের ঘতে বলা আছে সামাজিক নিরাপত্তার অধিকার। এটি আগেই তোমাদের পড়িয়েছি। সামাজিক নিরাপত্তা 15-1 বলা আছে খাদ্য সম্পর্কে, 15-2 কেমন ধারাবাহিক ভাবে এভাবে আমরা জানবো। তারপরে 15-2-তে আছে যুক্তিসঙ্গত বিশ্রাম এবং বিনোদনের ব্যবস্থা, এবং ঘতে বলা আছে সামাজিক নিরাপত্তার অধিকার। এই প্রশ্নটি আসে সমাজসেবা যে অধিদপ্তর, সেখানে প্রশ্ন আসে যে সামাজিক নিরাপত্তার অধিকার সম্পর্কে সংবিধানের কথাই বলা আছে, 15 ঘতে বলা আছে। ওকে, তাহলে আমরা জানলাম 15 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? কত নম্বর? শিক্ষার বিষয়ে বলা আছে এখানে 4টি অপশন আছে, ক, খ, গ, ঘ। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যাশা করছি। মোস্তাফিজুর রহমান বলছেন 25 নম্বর পররাষ্ট্র বিষয়ক, রাইট। 25 নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্র বিষয়ক সম্পর্কে বলা আছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কেমন প্রিয় শিক্ষার্থী, আমি সঠিক উত্তর প্রত্যাশা করছি তোমাদের নিকট থেকে। দেখা যাক পাই কিনা। মৌলিক প্রয়োজন আগামীকাল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিন্তু? হ্যাঁ, অবশ্যই থাকবো, দেখা হবে। সাগর গাজী, ধন্যবাদ সাগর, তোমাদের সাথে দেখা হবে। এখানে 14 নম্বর আছে, 15 নম্বর আছে, 16 নম্বর, 17 নম্বর। সঠিক উত্তর আমি প্রত্যাশা করছি কত নম্বর অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শিক্ষার জন্য খুব দ্রুত প্রত্যাশা করছি, আশা করি আমি জেনে যাব। শিক্ষা সম্পর্কে বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? আমরা 14 পর্যন্ত জেনেছিলাম, 15 পর্যন্ত জেনেছিলাম, 16 নম্বর। তাহলে 16 নম্বরে কি বলা আছে এবং 17 নম্বর তোমরা যেহেতু আগে জেনেছো, এটা আমি আগেই পড়িয়ে ফেলছি, 15 আগেই পড়িয়ে ফেলছি, বাকি থাকে 2টা। এই 2টা থেকে তোমরা সঠিক উত্তর দিতে হবে। 14 নম্বরের বিষয়বস্তু, 15 নম্বরের বিষয়বস্তু তোমরা যেহেতু জানো, আইকিউ দিয়ে বাকি 2টা হবে। ঘ, আবু তালেব ঘ, রাইট। মুন্না খান ঘ, ঠিক আছে। আসমা ঘ, রিয়ন আক্তার ঘ। ওকে, ডান, সবাই সঠিক উত্তর দিয়েছো। শিক্ষা 17 নম্বর অনুচ্ছেদে মোস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ। মেহেদি হাসান 14 নম্বর, নো, 14 নম্বর কিছুক্ষণ আগে আমি পড়িয়েছি। 14 নম্বর অনুচ্ছেদে কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা আছে। তিতি ইসলাম 12, শাহনীলা ফেরদৌস 17 নম্বর অনুচ্ছেদ, রাইট। থ্যাংক ইউ, সঠিক উত্তর দিয়েছো তুমি।
17 নম্বর অনুচ্ছেদে শিক্ষার অধিকার সম্পর্কে বলা আছে, সাংবিধানিক অঙ্গীকার সম্পর্কে ব্যক্ত করা আছে। তাহলে 16 নম্বর অনুচ্ছেদে কি আছে? গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সম্পর্কে বলা আছে। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব সম্পর্কে বলা আছে। আমি শুধু বলবো যে তোমরা এভাবে যদি লেগে থাকো, 17 নম্বরে শিক্ষার অধিকার, শিক্ষা সম্পর্কে বলা আছে, শিক্ষা সম্পর্কে বলা আছে। শিক্ষার অঙ্গীকার আছে কত নম্বর অনুচ্ছেদে? 17 নম্বর অনুচ্ছেদে। তাহলে সংবিধানের কয়টি অনুচ্ছেদে শিক্ষা সংক্রান্ত বলা আছে? 2টি অনুচ্ছেদ। আমরা আগেই দেখেছিলাম 15 নম্বর অনুচ্ছেদে। 15 নম্বর অনুচ্ছেদেও 5টি যে মৌলিক চাহিদা, সেখানে 5টি মৌলিক চাহিদার একটি হলো শিক্ষা, সেখানে আমরা পেয়েছিলাম। তাহলে শিক্ষা নম্বরে 2টি অনুচ্ছেদে বলা আছে, 15 এবং 17। কেমন? 17 নম্বর অনুচ্ছেদ আমরা জানলাম। এখানে আমি বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে শেখাবো যেগুলো পরীক্ষায় আসে। আধুনিক শিক্ষা ব্যবস্থা কে চালু করেন? আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তক খুবই গুরুত্বপূর্ণ, জন ডিউক। জন ডিউক। সৃজনশীল যে শিক্ষা পদ্ধতি, সৃজনশীল অর্থাৎ আমরা যেটাকে বলি কিউমুলেটিভ যে কোশ্চেন, সৃজনশীল শিক্ষা ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানী স্যামুয়েল বেঞ্জামিন ব্লুম, সৃজনশীল পদ্ধতির প্রবর্তক স্যামুয়েল বেঞ্জামিন। আরেকটি থেকে যায় অন্ধদের জন্য লিখন পদ্ধতি, ফ্রান্সের নাগরিক ব্রেইল পদ্ধতি। আমরা জানি অন্ধদের লিখন পদ্ধতি আবিষ্কার করেন ব্রেইল। তিনি কোন দেশের নাগরিক? ফ্রান্স। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম শিক্ষা সম্পর্কে বলা আছে সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে আধুনিক শিক্ষার ব্যবস্থার প্রবর্তক জন ডিউক, সৃজনশীল পদ্ধতির প্রবর্তক মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী স্যামুয়েল বেঞ্জামিন ব্লুম, এবং আমাদের যে অন্ধদের জন্য বিশেষ করে যে লিখন পদ্ধতি সেটি প্রবর্তন করেন ফ্রান্সের বা ফরাসি নাগরিক কে আমরা দেখলাম, ওনার নাম হলো ব্রেইল। ওনার নামেই অন্ধদের লিখন পদ্ধতি ব্রেইল লিখন পদ্ধতি, যারা অন্ধ তাদের লিখন পদ্ধতি। কেমন? এবার আমরা একটু অন্য বিষয় জানব। পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার বেনথাম বলা হয় কাকে? বাংলার বেনথাম বলা হয় শেরে বাংলাকে। শেরে বাংলাকে বাংলার বেনথাম, অর্থাৎ ব্রিটিশ নাগরিক ছিলেন বেনথাম। শিক্ষা বিস্তারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শিক্ষা বিস্তারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করায় তার নাম ছিল বেনথাম। ইংল্যান্ডে এই বেনথাম, তার নামে বাংলার বেনথাম বলা হয় কাকে? শেরে বাংলাকে। শেরে বাংলাকে কেন বলা হয়? এই শেরে বাংলা প্রথম পূর্ব বাংলার বালিকা বিদ্যালয় ইডেন স্কুল বর্তমানে যেটি ইডেন কলেজ ঢাকায়, এই ইডেন স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। শেরে বাংলা কি করেছিলেন? কৃষি কলেজ, যেটি কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা নগরে কৃষি বিশ্ববিদ্যালয় যেটি বর্তমানে, তার কৃষি কলেজ ছিল আগে। এই কৃষি কলেজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দৌলতপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, যে দৌলতপুরে যে কৃষি কলেজ অর্থাৎ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটি কিন্তু কার অবদান ছিল? শেরে বাংলার। এই শেরে বাংলার অবদান ছিল। এই শিক্ষা শব্দটি কোথা থেকে আসছে? সার ধাতু থেকে। শিক্ষা শব্দটি
শ্বাস ধাতু এর অর্থ হলো, পরীক্ষায় আসতে পারে, এর অর্থ হলো লালন করা, লালন করা, ধারণ করা, একবারে লিখলাম পালন করা, এবং অন্তর্নিহিত বিষয় জাগ্রত করা। পরীক্ষায় আসে শিক্ষা শব্দ কোন ধাতু থেকে এসেছে? শ্বাস ধাতু থেকে এসেছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। শিক্ষা নিয়ে আরো অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষেপ, এই জন্য পরবর্তীতে আলোচনা করা যাবে। যেহেতু আমরা স্লাইডে চলে আসছি, দেখি শেষ স্লাইড, এই জন্য আমি আবার ব্যাকে আসলাম, আরো কিছু আলোচনা করি। কেমন? স্লাইড যেহেতু এটি শেষ, এই জন্য আবার ব্যাকে আসলাম। ক্লাস কেমন লাগলো সেটি পরে যাব। কেমন? ওকে, শেরে বাংলা সম্পর্কে কয়েকটি তথ্য শেয়ার করব যেটি অতি গুরুত্বপূর্ণ, যেটি অতি গুরুত্বপূর্ণ। এই যে সালটি লিখলাম 1916 থেকে 21, এই সময়ে শেরে বাংলা মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন। মুসলিম লীগ যেটি দল ছিল, রাজনৈতিক দল, তার সভাপতি। এবং 1917 এবং এই সময়ে 17 এবং 18 সালের এই সময়ে তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, একজন রাজনীতিক একই সময়ে দুটি বড় রাজনৈতিক দল, ভারতবর্ষের কংগ্রেস এবং মুসলিম লীগ, সম্পূর্ণ দুটি ভিন্ন মতের, ভিন্ন পথের আলাদা রাজনৈতিক দল, অথচ একই সময় শেরে বাংলা মুসলিম লীগ এবং কংগ্রেসের নেতা ছিলেন, যেটি পৃথিবীর ইতিহাসে এইরকম নেতা আমরা বিরল দেখি। তিনি মুসলিম লীগের সভাপতি ছিলেন, একই সময় তিনি কংগ্রেসের সেক্রেটারি ছিলেন। এই কংগ্রেস তোমরা সবাই জানো 1885 সালে প্রতিষ্ঠিত, মুসলিম লীগ প্রতিষ্ঠিত 1906। এই দুটি রাজনৈতিক দলের তিনি কি ছিলেন? একই সময় সভাপতি ও সাধারণ সম্পাদক। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেরে বাংলা সম্পর্কে, শেরে বাংলার স্বাধীন ভারতের প্রথম যিনি পিএম ছিলেন, প্রধানমন্ত্রী, পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু, এই পণ্ডিত জওহরলাল নেহেরু 1918 সালের দিকে, 1917 বা 18 সালের দিকে শেরে বাংলার পিএস ছিলেন, পার্সোনাল সেক্রেটারি ছিলেন, ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। স্বাধীন ভারতের প্রথম যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি শেরে বাংলার কি ছিলেন? ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। এই শেরে বাংলা 1935 সালে কলকাতার সর্বপ্রথম মেয়র হয়েছিলেন। কলকাতার মেয়র হয়েছিলেন, কলকাতার সর্বপ্রথম মেয়র ছিলেন কে? কলকাতার প্রথম মুসলিম মেয়র ছিলেন শেরে বাংলা। তিনি কৃষক প্রজা পার্টি তৈরি করেছিলেন। এই কৃষক প্রজা পার্টি, তোমরা অবগত আছো, 1954 সালের যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়, 1954 সালে যে যুক্তফ্রন্টের নির্বাচন হয়, সেই নির্বাচনে যে চারটি রাজনৈতিক ছিল যুক্তফ্রন্টে, সেই রাজনৈতিক চারটি দলের মধ্যে কিন্তু একটি ছিল কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টি, এই রাজনৈতিক দলটি কৃষক প্রজা পার্টি। এই কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? শেরে বাংলা। শেরে বাংলা এ কে ফজলুল হক। শেরে বাংলা এ কে ফজলুল হক। এতে আবুল, কেতে কাশেম, আবুল কাশেম ফজলুল হক, কেমন? তাহলে আমরা শেরে বাংলা সম্পর্কে এবং তার অবদান সম্পর্কে আমরা জানলাম। আজকের ক্লাস আর আমি বেশি লেন্দি করব না, প্রিয় শিক্ষার্থী।
তোমরা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবে এবং ক্লাস কেমন লাগলো বিষয়টি জানাবে। আজকের যে ক্লাসটি আমি তোমাদের সঙ্গে নিয়েছি এই ক্লাস সম্পর্কে তোমরা জানাবে ক্লাস কেমন লাগলো। আজ আর নয়, কেমন, নো মোর টুডে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রত্যাশা করছি ইডেন স্কুল কৃষি কলেজ শেরে বাংলার অবদান। শিক্ষা শব্দটি শ্বাস ধাতু, এর অর্থ লালন করা, ধারণ করা, পালন করা। রাইট। আবু তালেব স্যার, আপনার ক্লাস থেকে অনেক নতুন তথ্য জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অভিবাদন এবং শুভেচ্ছা। তোমার আগামীর ভবিষ্যৎ তিলোত্তমা হোক সে দোয়া করি। প্রিয় শিক্ষার্থী, ক্লাস কেমন লাগলো তোমাদের কাছ থেকে ফিডব্যাক প্রত্যাশা করছি। আমি মনে করি এই এডুটোরিয়ানের সঙ্গে তোমরা যদি থাকো, আশা করি তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং বেশি বেশি করে এই পেজটিকে তোমরা প্রমোট করবে। যেন এখানে আমাদের পাশাপাশি এই পেজটির সঙ্গে একটি ইউটিউব চ্যানেলও আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো পুনরায় দেখার সুযোগ পাবে ইউটিউব চ্যানেলে। কেমন, তোমাদের যে অবসর যে সময় ফেসবুকিং করে শয়তানের বাক্সে থেকে কিন্তু টাইম কিলিং হবে, ফেসবুককে আমি টাইম কিলিং মেশিন বলি। এই ফেসবুকিং অবশ্যই তোমরা করবে যখন তোমার নিজের অস্তিত্ব অত্যবহ হবে এবং বেশি বেশি করে তোমরা এই এডিটোরিয়ানের পেজে যুক্ত থাকবে এবং এডিটোরিয়ান পেজে যে আমাদের ফেসবুক, এটি তোমরা সাবস্ক্রাইব করবে। ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন যেটি থাকবে সেটি ওখানে আইকন যেটা আছে সেখানে ক্লিক করে রাখবে যেন ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে বেজে ওঠে এবং সর্বপ্রথম তোমরা ভিডিও দেখতে পারো। আজ অনেক কথা হলো, আজ আর নয়। অনিশেষ মুগ্ধতা এবং কৃতজ্ঞতা। তোমাদের সার্বিক এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আগামীর ভবিষ্যৎ সুন্দর হোক সে দোয়া করি।